সন্ধ্যা ৬টা, চারিদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে। গেটের সামনে যেতেই দারোয়ান চেঁচিয়ে উঠে বলল, মামুনি, আপনি কই আছিলেন? সবাই তো খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেছে। আমরা তো ভাবছি আপনি হারাইয়া গেছেন। তাড়াতাড়ি ভিতরে যান, যেহেতু বাবাই খুব রাইগা আছে। চুপচাপ দারোয়ানের কথাগুলো মনোযোগ সহকারে শুনলো। তারপর সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে চেঁচিয়ে উঠলো, ও ও ওই তো আপু। এতটা রাত হয়ে যাবে তাদের আন্দাজের বাইরে ছিল। সবাই জড়সড় হয়ে সবাই বসে আছে। কোথায় ছিলে তুমি? বাইরে ঘুরতে গেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যাই, খেয়াল ছিল না। আর আমি তো বলেই বেরিয়েছিলাম। তাহলে এত চিন্তার কি আছে? গঙ্গু ফোন হাতে নিয়ে জিহুবকে কল করলেন। সাথে সাথে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। তে বাড়িতে এসেছে, চিন্তা আর কিছু নেই, আর খুঁজতে হবে না তোমাকে। তে সবাইকে পাশ কাটিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। জিয়ন বাড়ির বসার রুমে সবাই উল্টো হয়ে পা ঝুলিয়ে শুয়ে আছে ইউনু। পাশের সোফাতে জাঙ্গো ফোন কল করছে মনোযোগ সহকারে। ইউনু কতক্ষণ পর পর অসহায়ের মতো ভাইয়ের দিকে তাকিয়ে খোঁচাচ্ছে। আর জাঙ্গো সে তো চোখ রাঙিয়ে বারবার থামতে বলছে। নামজন ওপর থেকে নিচে নেমে সোফায় বসলেন। চা দিয়ে যাও আমায় জিন। ইউনু নিজেকে আর সামলাতে পারলো না, দ্রুত বেগে শোয়া থেকে উঠে বসলো। জাঙ্গোকের একদম কাছে এসে কানে কানে বলল, তুই ভাবতে পারছিস না 1 ঘন্টা ধরে চুপ আছি আমি? কতটা কষ্ট হচ্ছে আমার। প্লিজ এমন করিস না, আমি আর লোকাতে পারবো না। আচ্ছা, আমি তো বাইরের কাউকে বলছি না, ব্যাস ঘরের বাবা মাকেই বলবো। ওরা তো আর ঢাকঢোল পিটিয়ে তোর ক্ষতি চাইবে না। প্লিজ বলি, নইলে আর 5 মিনিট চুপ থাকলে শিওর আমার পেট ফেটে যাবে। জাঙ্গো পুনরায় চোখ রাঙালো। ইউনুর এমন করুণ চাহনি দেখে হতাশায় শ্বাস ফেললো। কোন কুক্ষণে যে এই পেট পাতলাটাকে নিয়ে বিয়ে করতে গিয়েছিল কে জানে। এই তোরা কি ফুসুর ফুসুর করছিস? পেছন থেকে চায়ের ট্রে নিয়ে আস্তে আস্তে কথাটা বলল চিন। ইউনু নিজেকে সাজিয়ে কথাগুলো বলার জন্য উঠে দাঁড়ালো। এরই মধ্যে জাঙ্কুক একটানে বসালো ইউনুকে, নিজেকে ধাতস্থ করে বলল, তোর বলতে হবে না, আমিই বলছি। কি রে, কি বলবি? জাঙ্কুক নড়ে চড়ে বসলো। সে নিশ্চিত এই কথা শোনার পর জীবন বাড়িতে ছোটখাটো একটা ভূমিকম্প তো হয়েই যাবে। চায়ের কাপটা হাতে নিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু বসো, আমি বলছি সব। জিন ভুরু কুঁচকে বসলো। জাঙ্কুক দম ছাড়লো, আমি বিয়ে করে নিয়েছি। ছোট্টখাট্ট একটা বাজ পড়লো জিন নামজনের মাথায়। তারা কথা বলতে যেন ভুলে গেছে। বাবা মাকে নির্বাক দেখে জাঙ্কুক বলল, বলেছিলাম না একটা মেয়েকে পছন্দ হয়েছে। তেহিয়া মোর নাম, সয়েল ইউনিভার্সিটিতে পড়ে, সংসদ সদস্য কিম গাঙ্গুর মেয়ে আর জেহুবের বোন। বুঝতেই তো পারছো, ওরা আমার সাথে কখনোই স্বইচ্ছাতে নিজের বাড়ির মেয়েকে বিয়ে দেবে না। তার উপর জিহো বারবার তের উপর বিয়ের চাপ দিচ্ছিল, তাই আজ বিকেলে রেজিস্ট্রি করে রেখেছি। বিশ্বাস করো, এত ঝামেলা না হলে কখনোই তোমাদের থেকে লুকিয়ে ছড়িয়ে বিয়েটা করতাম না আমি। আর তাছাড়া শুধুমাত্র রেজিস্ট্রি করেছি। তোমাদের ইচ্ছে থাকলে আনুষ্ঠানিকভাবে বিয়ে করাতে পারো, আমার কোনো আপত্তি নেই। নামজন দর্শকের মতো ছেলের গলায় আটকে যাওয়া শব্দগুলো মনোযোগ সহকারে শুনছে। জিনের চোখ টলমল করছে, কতক্ষণ পর পর নাক টানছে। তোমরা কিছু বলছো না যে? তোমার উপর ছোটবেলা থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিনি আমরা। যা মনে হয়েছে তাই করেছো, বাধাও দিনি, কারণ তুমি বুদ্ধিমান। নিজের বা আমাদের পরিবারের ওপর আঙ্গুল উঠুক এমন কাজ করনি। তাই তোমার কোনো সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তাও করতে হয়নি আমাদের। চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। পড়াশোনা শেষ করার পর কোথায় চাকরি করবে তা না, রাজনীতি নিয়ে মেতে আছো, নির্বাচনে দাঁড়াচ্ছ, জয়ী হচ্ছ, ভালো কথা। এখন আবার বিয়ে করেছো, তাও বিরোধী দলের নেতার বোনকে। ভেবে চিন্তে করেছো তো? নামজন একটু থামলেন, তারপর আবার বললেন, জাঙ্কুক বাবা, যাই করো না কেন আমার শিক্ষা নিয়ে যেন কেউ আঙ্গুল না তোলে, আর না তো আমার পরিবারের ওপর কোনো বিপদ আসে, মনে রেখো। গটগট পায় রুমে হেঁটে গেল নামজন। জাঙ্কুক নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সেদিকে। জিন এখনো সবাই বসে নিচের দিকে তাকিয়ে আছে। ভালো করেছিস বিয়ে করে, এখন বড় এমপি হয়েছিস। আমরা সিদ্ধান্ত নেওয়ার কে বলে তিনিও চলে গেলেন রুমের দিকে। জিমি নীরব দর্শকের মতো কোনো কথা না বলে চলে গেল।
মধ্যে না দেখা গেল কোনো রাগ, আর না তো কোনো উত্তেজনা। আমায় দোষ দিবি না, আমি তো ভালোই করেছি। এখন বলেছিস একটু রাগ করেছে, আবার ঠিক হয়ে যাবে, কিন্তু পরে যদি কারোর মুখ থেকে শুনতো তখন কতটা কষ্ট পেত ভেবে দেখেছিস? জাঙ্কুক আর কিচ্ছু বললো না, হাতের ঘড়ি থেকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। পার্টি অফিসে তাকে যেতে হবে। কটকট পায়ে নেমে এলো বাড়ির বাইরে। ইউনু ছুটে গেল ভাইয়ের পিছু পিছু। পিঠাপুলি আয়োজনে মেতে উঠেছে কিম বাড়ি। নানান ডিজাইনের নানান ধরনের নকশি পিঠা বানাচ্ছে বাড়ির গৃহিণীরা। তেও তাদের পাশে বসে হাতে হাত লাগাচ্ছে। খুশিতে উপচে পড়ছে মুখের লাবণ্যতা। আর জিয়া, সে তো ভাজা পিঠা ঠান্ডা করে বোনের মুখে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। এমন উৎসব মুখর রাতে পুরো আনন্দটাকে কেউ ভেস্তে দিয়ে বসার রুমে ঢুকলো জিহুব সহ আরো 3টে ছেলে। গর্জন ছাড়লো তের নাম ধরে। চমকে রান্নাঘর থেকে বের হলো তে, সাথে অন্যান্য মহিলারাও হুকি দিল। গাঙ্গু ঘরে বসেছিলেন। ছেলের গর্জন শুনতে তিনিও বের হলেন রুম থেকে। জিহুব সোফার রুমে আসতে রাগের চোটে কাচের টেবিলটাকে দুহাত দিয়ে ছুঁড়ে ফেললেন। হাত ভীষণ নিষ্পিস করছে, পারছে না ঠাস ঠাস করে তের গালে থাপ্পড় লাগাতে। তাকে বাইরে আসতে দেখে জিহুব চেঁচিয়ে বলল, বিকেলে কোথায় বেরিয়েছিলে? বললাম তো আপনাদেরকে আমি ঘুরতে বেরিয়েছিলাম। এক পর্যায়ে জিহুব তেড়ে আসলো তের দিকে। কি সমস্যাটা কি তোমার? এভাবে ট্যারামি করছো কেন বাড়ির মধ্যে? বাবা, আপনার মেয়ে ঘুরতে ঠিকই গিয়েছিল, তবে সেটা জাঙ্কুকের সাথে। ওর বাইকে করে গামুনের সদর পর্যন্ত ঘুরে এসেছে। এরকম অসভ্য মেয়েকে কি করা উচিত আপনি বলুন? মাথা তুলতে পারছিলাম না আমি বাজারে, সবাই টিটকিরি মারছিল, আমায় বলছিল হেরে কি এখন বোনকে লেলিয়ে দিয়ে এমপির সাথে সম্পর্ক করতে চাচ্ছি আমি। আপনার এই বেয়াদব মেয়ের জন্য আমার কথা শুনতে হবে কেন? জিজ্ঞাসা করুন ওকে, বারণ করার পরও কেন ও জাঙ্কুকের সাথে গিয়েছিল? বেয়াদবপনা করতে লজ্জা করে না? এত বড় মেয়ে অথচ অন্য পুরুষের সাথে সারা দিন রাত চিপকে বসে থাকে। চরিত্র ঠিক করতে বলুন আপনার মেয়েকে। অপমানে নীল হয়ে গেল তে। এই লোক তার চরিত্র তুলে কথা বলছে। রাগে চেতে এগিয়ে গেল জিহুবের দিকে, চেঁচিয়ে উঠে বলল, কে আপনি? আমার চরিত্র তুলে কথা বলার সাহস হয় কি করে আপনার? কোন অধিকারে আমাকে এতগুলো কথা বলছেন? খবরদার আমাকে এই বাড়ির মেয়ে বউদের সাথে গুলিয়ে ফেলবেন না, যে যখন যা ইচ্ছা করবেন আর আমি মুখ বুঝে সহ্য করব। জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নিজে ধোয়া তুলসী পাতা নাকি? গিয়েছিলাম আমি জিওন জাঙ্কুকের সাথে। পুরো বিকেলটা কাটিয়ে এসেছি। সারা শহরটার বাইকে করে ঘুরে এসেছি। তো তাতে কি হয়েছে? আমি আমার স্বামীর সাথে সারা বিকেল কেন সারা জীবন কাটালেও আপনার সমস্যা কোথায়? অধিকার দেখাচ্ছেন? খুব দরদ উতলে পড়ছে তাই না আমার প্রতি? বাড়ির মেয়ে, বাড়ির সম্মান যাবে। তো এতদিন কোথায় ছিল ওই সম্মান? যখন ছোটবেলা থেকে বাহিরে ছিলাম তখন মনে পড়েনি? যখন গত 3টে বছর ধরে হোস্টেলে পড়ে আছি তখন মনে হয়নি বাড়ির মেয়ে হোস্টেলে থাকবে কেন? হোস্টেলে আমি কোথায় থাকি, কি করি, আদেও রাতে ফিরি কি না, নাকি বাইরের ছেলেদের সাথে আড্ডা দিই, এসব কখনো খোঁজ নিয়ে জেনেছেন আপনারা? আজ যে আপনার বিরোধী দলের সাথে সম্পর্কে জড়ালাম অমনি বাড়ির মেয়ে হয়ে গেলাম? আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার আমি কাউকে দিইনি। আমার না আছে ভাই আর না আছে বাবা। আমাকে আমার মতো থাকতে দিন। এতদিন পর এসেছি, থাকতে বলেছেন তাই থাকছি। তার মানে এটা নয় আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করবেন না আপনারা। তোমার কি মনে হয় ওই জানোয়ারটা তোমায় নিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে? আদৌ বিয়ে করেছে তো, নাকি কোনো এগ্রিমেন্ট পেপার ছিল ওটা? আর ওকে আমি চিনি না, আবার কয়েকদিন ভোগ করে ছুঁড়ে বাইরে ফেলে দেবে, তখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। নষ্টামে কোথাকার। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে। তাকে নষ্টা বলল অথচ বাড়ির সবাই নিশ্চুপ। এই মুহূর্তে ইচ্ছা করছে এই বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু অচেনা জায়গা, এত রাতে একলা মেয়ে কোথায় যাবে সে? রাগে যেতে হাত পা থরথর করে কাঁপছে। দ্রুত পায়ে ছুটে গেল রুমের দিকে। ব্যাগটা গোছানোই ছিল। ট্রলি হাতে নিয়ে সদর দরজা দিয়ে সোজা বাইরে বের হয়ে এলো। পেছন থেকে বাড়ির মহিলারা আর গামিও আটকানোর চেষ্টা করলো, কিন্তু তে কারোর কথায় কান দিল না। জিহুব তেড়ে গিয়ে তের হাত ধরলো, টেনে হিচড়ে রুমে নিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। বাকরুদ্ধ
হয়ে গেল তে, কেউ তার উপর জোর জুলুম করছে। এটা যেন মানতেই দম বন্ধ হয়ে যাচ্ছে। হাতের ফোনটা নিয়ে কাপা হাতে কারা নম্বরে ডায়াল করলো। ওপাশ থেকে রিসিভ হতে তাতে দাঁত চেপে পড়লো। খুব বেশি অধিকার ফলানোর জন্য বিয়ে করেছিলেন না? তো ফলান নিজের অধিকার। মাত্র সময় 20 মিনিট। এক্ষুনি আমাকে এই বাড়ি থেকে আপনি নিজে এসে নিয়ে যাবেন। আর না হলে আমি কিন্তু রাগের বশে কিছু একটা করে বসবো নেতা মশাই। রাত 9:30। দলের বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে গোপনে বৈঠকে বসেছিল জাংকুক। এরই মধ্যে তের ফোন পেতেই অবাক হয়ে রিসিভও করেছিল কলটা। ওপাশ থেকে তার বলা হুমকি স্বরূপ কথাগুলো শুনতেই ভুরু কুঁচকে ফেললো ও। তের গলা কাঁপছিল, ভীষণ রেগেছিল। কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল খুব কষ্ট করে কান্না আটকে রেখেছে। সামনে তাকিয়ে দেখলো দলের সবাই কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তোয়াক্কা করলো না জাংকুক। তের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, তেহিয়াম, কি হয়েছে? কান্নায় ঠোঁট ভেঙে আসছে তের, তাও নিজেকে সামলালো। কণ্ঠে তেজ এনে বলল, আপনি আসবেন কিনা? ওদিকে যে কিছু একটা হয়েছে সেটা বুঝে গেল জাংকুক। ছোট্ট করে বলল, আসছি। ফোন কেটে দিল জাংকুক। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। আজকের মিটিং এখানে ক্যান্সেল। আগামীকাল সময় করে আপনাদেরকে খবর দেওয়া হবে। এরপর জাংকুক ইউনুকে উদ্দেশ্য করে বলল, কমিশনার সাহেবকে ফোন দে, এক্ষুনি কিম বাড়িতে যেতে হবে। আর হ্যাঁ, রেজিস্ট্রি পেপারটা সাথে রাখিস। ইউনু আর দ্বিমত করেনি। ফোন হাতে বেরিয়ে গেল রুমের বাইরে। চেয়ারে গায়ে এড়িয়ে দিল জাংকুক। চাইলেই সে তো নিজেকে দেখে নিয়ে আসতে পারত। এত প্রমাণ পুলিশ কিছুই দরকার ছিল না, কিন্তু সেটা বর্তমানে তার সাথে মানানসই হবে না। বিরোধী দলের লোকেরা বিভিন্ন ভাবে তার দোষ ধরার জন্য ওত পেতে রয়েছে। তেমন কোনো ক্ষতি করতে না পারলেও সম্মানে যে আঘাত লাগবে সেটাই তো অনেক বড় বিষয়। এমনিতেও ওর বাবা বিয়েটা নিয়ে বেশ ঘাবড়ে আছে। অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। যত সময় যাচ্ছে তের রাগ তত বাড়ছে। আচ্ছা, সে তো বলেছিল নেতা মশাইকে 20 মিনিটের মধ্যে না এলে কিছু একটা করে বসবে। কিন্তু এই বদ্ধ ঘরের মধ্যে সে কি করবে? সুইসাইড? ভাবতেই হাসি পাচ্ছে তের। সে করবে সুইসাইড? তাও এই সামান্য কিছু ব্যাপারের জন্য? ওহ, তার জীবন কি এত সস্তার? পুনরায় চিন্তিত মুখে চারিদিকে তাকালোতে সারা শরীর বড্ড নিষ্পিস করছে। সমস্ত রাগ গিয়ে পড়ছে নেতামশাইয়ের ওপর। এখনো কেন আসছে না লোকটা? বার কয়েক দরজার উপর ধাক্কা দিলতে, কিন্তু ওপাশ থেকে কেউ খুললো না। রাগে জেদে রুমের মধ্যে ছুটে এলোতে। সারা রুমে এখন তার তাণ্ডব চলবে। টেবিলের ওপর চোখ যেতে সমস্ত রাগ কোলে পানি হয়ে গেল। ইস, বাচ্চা মেয়েটা কি সুন্দর করে পুরো ঘরটা পুতুল দিয়ে সাজিয়ে রেখেছে। চারপাশটা কি গোছানো। এখন রাগের বশে এগুলো ভাঙলে নিশ্চয়ই জিয়া খুব কষ্ট পাবে। এসব ভাঙাচোরা বন্ধ। সবাই নির্জম হয়ে বসে আছে যেহোক। এই মুহূর্তে রাগটা কিছুটা কমেছে, কেননা ইউসিক বলে দিয়েছে 10টা বিয়ে হলো তার কোনো সমস্যা নেই, সে বিয়ে করবে তেকে। কঙ্গো দূরে বসে ভাবনা নিমজ্জিত। বিয়ে হচ্ছে যেন ইউসিকের কেন এত তাড়া? নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছে তাদের থেকে। কিন্তু কি সেটা? যেহবের মন মেজাজ ভীষণ খারাপ দেখে এই ব্যাপারে তিনি আর কথা বললেন না। যা বলার সকালে বলবে। এরই মধ্যে বাড়ির সামনে থেকে গাড়ির হর্ন বাজলো, সাথে লোকজনের কর্কশ কণ্ঠ। চমকে উঠল তে, এই বুঝি তার নেতা বসাই এসে গেছে। সোফা থেকে উঠে বাড়ির সদর দরজায় গেল যেহব। গেটের দিকে তাকাতে তার চক্ষু চড়ক গাছ। পরপর 5টা মাইক্রো আর শখানেক মোটরসাইকেল থামলো কিমবাড়ির গেটের সামনে। জাংকুক বিয়ে করেছে, তাও কিমবাড়ির বড় মেয়েকে। এই কথা শোনা মাত্রই দলের বাকি সবাই রওনা দিয়েছে তার সাথে। সামান্য কোথাও জনসভা থাকলেও জিওন জাংকুকের গাড়ির সামনে ও পেছনে তাকে গার্ড দেওয়ার জন্য দলের তরুণ যুবকরা শতখানেক মোটরসাইকেল নিয়ে রেডি থাকে। দারোয়ান গেট খুলতে চঞ্চল পায়ে ভেতরে চলে যায় জাংকুক, সাথে কমিশনার সহ তার ফোর্সের কিছু পুলিশ। জাংকুকের বডিগার্ড ইউনু সহ দলের ছেলেরা সদর দরজার সামনে আসতে জাংকুকের ইশারায় সবাই সেখানে দাঁড়িয়ে থাকে। শুধুমাত্র কমিশনার, ইউনু, জাংকুক আর দুজন বডিগার্ড ঢুকলো বাড়ির মধ্যে। জাংকুককে দেখে হেরে যাওয়ার ব্যথাটা তীব্রতর মাথাচাড়া দিয়ে উঠল যেহবের। কমিশনার এবং পুলিশ থেকে নিজেকে যথাসম্ভব সামলে রাখলো ও। রাগে
বেশ আতিথেয়তার সহিত তাদের সভায় বসতে দিলেন এবং মহিলাদের হুকুম দিলেন আদর আপ্যায়ন করার জন্য। গান্ধী জাঙ্কুকের দিকে একবার চাইলেন। সোফায় বসে পায়ের উপর পা তুলে বেশ দাম্ভিকতার সাথে বসেছে ছেলেটি। সেই টকবকে এই তরুণ যুবককে দেখে নিজের যুবক বয়সের ছবি ভেসে উঠল। চেয়েও কিছু বলে উঠতেই গান্ধী ইশারা দিলেন থামার জন্য। তারপর নিজে কমিশনের দিকে তাকিয়ে বললেন, হঠাৎ এই সময় আসলেন যে কমিশনার সাহেব? কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল বুঝি? এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে যেতে এসেছেন। কোথায় আপনার মেয়ে? তেতে উঠল চেহক। তাতে দাঁত চেপে বলল, স্ত্রী মানে কি? হ্যাঁ, কখন বিয়ে হলো আমার বোনের? হলে আপনারা জানতেন না? নুয়ে বলল কমিশনার, সত্যি সে তো কিছু জানে না, এমনকি সবাই এই বিষয়ে অজানা। জাঙ্কুক শান্ত ভঙ্গিতে গাঙ্গুর দিকে তাকালেন, তারপর বললেন, তেহিয়াং কোথায় আঙ্কেল? চমকে উঠল তে। দরজার উপর হেলান দিয়ে কান পাচ্ছিল সে। জাঙ্কুকের কণ্ঠস্বর শুনতে চেঁচিয়ে উঠে বলল, নেতা মশাই, আমি এখানে একদম কোণার রুমে। হকচকিয়ে চাইল জাঙ্কুক। কোণার রুমে তো দরজা বন্ধ, তাহলে কি থেকে আটকে রাখা হয়েছে? নিমিষেই মাথা গরম হয়ে গেল তার। সোফা থেকে উঠে গটগট পায়ে সোজা রুমের সামনে গেল। তালা বন্ধ নয়, তবে ছিটকিনি লাগানো। এস্তো হাতে দরজা খুলতে হতভম্ব হয়ে গেল তে। এত তাড়াতাড়ি দরজাটা খোলা হবে সে ভাবেনি, তাই তো দরজায় কান পেতে শুনছিল কথাগুলো। জাঙ্কুককে দেখা মাত্র নিজেকে সামলে পাশ থেকে ফোন আর ট্রলি হাতে নিল। জাঙ্কুক এক হাতে তের ট্রলিটা ধরে অন্য হাতে তের হাতটা শক্ত করে ধরে বাইরে বেরিয়ে আসলো। কাকু এখন জেহপের হাত চেপে ধরে রেখেছে। জাঙ্কুককে তখন উঠতে দেখে সেও ছুটতে চেয়েছিল তার পিছু পিছু। হয়তো হাতাহাতি হয়ে যেত দুজনের মধ্যে। সেই ভেবে তিনি ছেলেকে আটকালো। বসার ঘরে জাঙ্কুক এসে কণ্ঠে গভীরতা এনে বলল, সম্পর্কটা স্বাভাবিকভাবেই পরিপূর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের জন্য অস্বাভাবিক ঘটনা ঘটাতে বাধ্য হলাম। আমি আমার স্ত্রীকে নিয়ে গেলাম, আসি বলে গটগট পায়ে বেরিয়ে যেতে লাগলো। এরই মধ্যে গান্ধী তেজি সুরে বললেন, তুমি যে ওকে বিয়ে করেছো তার প্রমাণ কি? কোন সাহসে আমার বাড়িতে এসে আমারই সামনে আমার মেয়ের হাত ধরে বের করে নিয়ে যাচ্ছ তুমি? জাঙ্কুক পিছু চাইলো। ইউনোকে ইশারা করতে সে রেজিস্ট্রি পেপারটা কমিশনারের হাতে দিল। পেপারে চোখ বোলাতে আটকে উঠলেন কমিশনার। চেহুপের দিকে তাকিয়ে তেজি সুরে বললেন, মস্করা পেয়েছেন মশাই? রেজিস্ট্রি পেপারে তো সাক্ষী হিসেবে আপনি নিজেই সই করেছেন, তাহলে এখন মানছেন না কেন? চমকে তাকালো চেহুপ। কমিশনারের হাত থেকে টেনে নিয়ে গেল কাগজ। চোখ বোলাতে আশ্চর্য হয়ে গেল। অবিকল তার স্বাক্ষর, তবে এটা যে নকল সে বিষয়ে ও নিশ্চিত। জাঙ্কুক নিজেও বেশ অবাক হলো। ইউনোর দিকে তাকাতেই দেখলো সে তার দিকে দাঁত কেলিয়ে হাসছে। দীর্ঘশ্বাস ফেললো জাঙ্কুক। এসবের কি দরকার ছিল? শুধু শুধু ঝামেলা বাড়ালো ও। কাকু আর কিছু বললেন না। কি বা বলবেন তিনি? সাবালিকা মেয়ে, তার উপর বিয়ে হয়ে গেছে। এক্ষেত্রে কি করতে পারেন তিনি? মেয়েটা তো নিজেও টেরা। বাধা দিতে গেলে সবার সামনে যদি টেরামি করে বসে, তাহলে মান সম্মান যেটুকু ছিল তাও আর থাকবে না। সবার সামনে থেকে পুনরায় তের হাত ধরলো জাঙ্কুক। সামনে এগোতে হাতে টান পড়লো, পিছু চাইলো ও। তে হাত ছিটকে কঠিন চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলো। আমার চোখ আছে দেখার জন্য, হাঁটার জন্য পাও আছে, আমি নিজেই যেতে পারবো। আমাকে থাপ্পড় মেরেছিলেন না? ভুলেও হাত ধরার চেষ্টা করবে না, একদম মুচড়ে দেবো হাত। অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুক। এতটা টেরা কিভাবে হয়? মাথায় যখন যা আসে তাই করে বসে। এখনই তো ঠিক ছিল, এর মধ্যে আবার ভূত চেপে বসলো। নিচের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেললো জাঙ্কুক। তে অলরেডি সামনে হেঁটে গেছে। জাঙ্কুকও বেরিয়ে গেল। আর ইউনো, সে তো পুনরায় হতাশার সুর টেনে ভাইয়ের কানের কাছে গিয়ে বলল, একে কিভাবে সামলাবি ভাই? জীবন মহলের সামনে গাড়িগুলো থামলো। একেবারে দেখে ঘরে উঠিয়েই তারপরে বিদায় নেবেন কমিশনার সাহেব। গাড়ি থেকে বের হতে অস্বস্তিতে নুয়ে পড়ল তে। অচেনা জায়গা, অচেনা মানুষ, আদৌ পারবে তো সে সবার মন রাখতে? জাঙ্কুক তাকে ফেলে সামনের দিকে হেঁটে গেল। আহাম্মক হয়ে গেল তে। দ্রুত পায়ে গিয়ে জাঙ্কুকের পাশে বিড়াল ছানার মতো গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো। এক পর্যায়ে নিচে থেকে জাঙ্কুকের ডান হাত আলতো ভাবে চেপে ধরলো। মুহূর্তেই দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। তের দিকে ভুরু কুচকে তাকাতে তে বলল, আমার কেমন কেমন জানি লাগছে। জাঙ্কুক মৃদু হাসলো। তারপর তের হাত থেকে আলগোছে নিজের হাতটা ছাড়ালো। একই, তোমার চোখ আছে, পা আছে,
আমাকে ধরার কোনো আবশ্যকতা নেই। যাও, সামনে এগিয়ে যাও। মুহূর্তেই চুপ সে, এক ঠোক গিলতে। সে তো রাগের মাথায় বলেছিল, তাই বলে এখনো তার সাথে এমন আচরণ করবে নেতামশাই? কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দেয় জিন। সামনে চাঙ্কুকের পাশে এক অচেনা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি আটকে ওঠে ও। আশেপাশে ছেলেপুলের অভাব নেই, পুলিশও আছে। কিছু বুঝে ওঠার আগে ইউনু দ্রুত পায়ে ঘরে ঢুকে মাকে এক পাশে নিয়ে গিয়ে বলে, মা, এটা ভাইয়ের বউ, তুমি প্লিজ এত লোকের মাঝে সিন ক্রিয়েট করো না। বকমারা যাই করো, সবাই যাক। তারপর চিন সামান্য আশাহত হলো। তারপর সময় নষ্ট না করে রান্নাঘরে ছুটলো। দুঃখটা নেই, মোম সহ বাদ বাকি সমস্ত জিনিস নিয়ে সাজিয়ে আনলেন বরণ ডালা। তারপর দ্রুত পায়ে ছুটে এলেন সদর দরজার সামনে। মাকে বরণ ডালা হাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো জাঙ্কো। সে ভেবেছিল এখনই বুঝি কেঁদে কুটে বন্যা বইয়ে দেবে। রাত 11টা। বেশ চিন্তিত মুখে বসে আছে জিওর নামজন। পাশে তার ভাই সহ স্ত্রী বসে আছে। এতক্ষণে চিন ফুপিয়ে ওঠে। বউ যখন বাড়িতে নিয়ে আসবে তখন সন্ধ্যাবেলায় বললে কি হতো? বিয়ে একা করলি, ও একা কি নিয়ে আসলে? আমরা তো কেহ না তোর। আহ চিন, থামবে তুমি? নামজন জাঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হুট করে এই ঘটনা ঘটানোর কারণ কি? যেহবকে বন্ধ করে আটকে রেখে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। খবরটা আমি জানতে পেরে কোনো রিস্ক নিতে চাইনি, তাই চটজলদি করে এমন কাজটা করতে হয়। জাঙ্কুক থেমে মায়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, তুমি তো আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে। এখন বিয়ে করেছে বলে কাঁদছো কেন? নাকি পছন্দ হয়নি তোমার? এইটা কোনো বিয়ের মধ্যে পড়ে? কোনো অনুষ্ঠান নেই, মানুষজন নেই, আত্মীয় স্বজন জানে না, এমনকি আমরাও জানতাম না। আমি কি তোমাদের অনুষ্ঠান করতে বারণ করেছি? নামজন শিওজনের দিকে তাকিয়ে বললেন, তাহলে এই কথাই থাকলো। আগামীকাল ছোট্টখাট্ট একটু আয়োজনে ঘরোয়াভাবে বিয়েটা হবে, তারপর না হয় সময় করে বড় অনুষ্ঠান করব। রাজি হয়ে গেল চিন। তারপর চলে গেলেন রান্নাঘরে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখনো কারোর খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। খাবার টেবিলে সবার খাবার রেখে একটা প্লেট হাতে নিয়ে উপরে চললেন। ইউনু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কার জন্য? নতুন বউয়ের জন্য। ওকে জিমিনের রুমে রেখে এসেছি। কেন? জিমিনের রুমে কেন? ভাইয়ের রুমে রাখতে কি সমস্যা? তোর এত মাথা কামাতে হবে না। আগে কাল ভালোভাবে বিয়েটা হোক, তারপর ও ওই ঘরে যাবে। তার আগে দেখা করারও কোনো দরকার নেই। একদম বাড়াবাড়ি করবি না, আমার কথার যেন একটু নড়চড় না হয়, এই বলে দিলাম। হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল জাঙ্কো। সে তো ভেবেছিল তিনি তার রুমে থাকবে। মাথা নুয়ে হতাশার শ্বাস ফেলে প্লেটে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, সব নিয়ম কানুন আমার বেলাতেই হয়। ইউনু ভাইয়ের কাটা খায়ে নুনের ছিটে দেওয়ার জন্য জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখেছিস এমপি হওয়ার পার্শ্ব প্রক্রিয়া কত? আজ সাধারণ জনগণ হলে নিজের বউকে টেনে হিচড়ে রুমে নিয়ে দরজা আটকে দিতে, টানা 4-5 দিন ধরে রুমেই আটকে হরতাল চালাতে। আফসোস এখন আর পাচ্ছিস না। তাহলে যে নিজের প্রেস্টিজ কাল মিডিয়ার হাতে খারাপ খেলবে। আহারে, মেয়েটা কত খুশি হয়ে আমাদের সাথে পিঠা বানাচ্ছিল, আর ওর ভাগ্যেই রইল না এই পিঠা কি আমাদের গলা দিয়ে নামবে। মুহূর্তেই ছুটে রান্না করে গেল যেহ। পিঠার হাড়ি শুদ্ধ টেনে ফলে ছুঁড়ে মারল। রোহন বাধা দিতে গেলে বসার ঘরে পুরনো আমলের বড় বক্স টিভিটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ওটা। জিয়া রুমের দরজায় সামান্য ফাঁক দিয়ে ভাইয়ার কাণ্ড কারখানা কাঁপা কাঁপা শরীরে দেখছিল। জেহবের চোখ জিয়ার দিকে পড়তেই, বড়টার মতো হওয়ার চেষ্টাও করবি না, তাহলে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেব। রাত 12:30। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার বিরাজমান। খাটের উপর শুয়ে ওপাশে পাশ করছে জাঙ্কু। আজকে ঘুমরাও তাকে নিয়ে মজা নিচ্ছে। আশ্চর্য ব্যাপার স্যাপার, সে যে নিজে একজন এমপি, তার দাম কেউ দেখছে না। এই তো দুটো রুম পরে টেইয়াং আছে, তার বউ, অথচ সে দেখা করতে পারছে না। অদ্ভুত সব নিয়ম কানুন। কাঁধ ফিরতেই মেসেজের টুং শব্দ কানে এলো জাঙ্কুকের। বালিশের পাশ হাতে ফোন হাতে নিতে দ্রুত থেকে উঠে বসলো ও।
নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, নেতা মশাই, খুব মিস করছি আপনাকে, একদম ঘুম আসছে না আমার, চলুন না লুকিয়ে লুকিয়ে ছাদে যাই, আজকের রাতটা চন্দ্রবিলাস করে কাটাই, হিসাব কিন্তু বরাবর, আজকেই তো আমাদের মধুচন্দ্রিমা। জাঙ্কুকের গলা শুকিয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত চলছে। এই মেয়ে তাকে না মেরে শান্তি পাবে না। দ্রুত পায়ে ফোন দেখে অন্ধকার হাতে স্যান্ডেল পরলো, রুমের লাইট অন করে দরজা দিয়ে বাইরে বের হলো। পা টিপে টিপে সবার দৃষ্টির অগোচরে জিমিনের রুমের সামনে এলো। একি, দরজা তো ভেতর থেকে বন্ধ, ফোনও আনেনি। জাঙ্কুক নিজেকে ধাতস্থ করে কিছুক্ষণ পায়চারি করলো, তারপর আঙুল দিয়ে দরজা আলতো করে টোকা দিল, কিন্তু ওপাশ থেকে নিরুত্তর। পরবর্তীতে আবারও টোকা দিল, সাথে তেহিয়াং বলে নিচু স্বরে কয়েকবার ডাকও দিল। দুম করে উঠে বসলো তে, দুহাত দিয়ে মুখ চেপে ধরে কোনো মতে নিজের হাসিকে থামালো, তারপর চেহারাকে ফলকাতুরে করে জিমিনকে ঠেলে ওঠালো। ঘুমন্ত জিমিনকে ওঠাতে বেশ বেগ পেতে হলো তেহিয়াংয়ের। পরবর্তীতে কানের কাছে গিয়ে ছোট্ট করে বলল, এই জিমিন ওঠো, তোমার রুমে চোর ঢুকেছে মনে হয়। থরপর করে উঠে বসলো জিমিন, অন্ধকারের মধ্যে থেকে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে আরো ভয় পেয়ে গেল। সবসময় গম্ভীর থাকতে চাও মেয়েটি ঘুমের ঘরে ভুলে গেল নিজের অভ্যাসকে, নিজ সত্তাকে বাইরে বের করে বাচ্চাদের মতো ঝাঁপতে ধরলো তেকে। চোর কখন এসেছে বৌদি ভাই? আহামক হয়ে গেল তে, ইচ্ছে করছে হাত পা ছুড়ে বিছানায় গড়াগড়ি খেয়ে হাসতে, কিন্তু আফসোস পারছে না। পুনরায় নিজেকে গম্ভীর করে জিমিনের উদ্দেশ্যে বলল, এই তো মিনিট 5 আগে এসে আমি মেসেজ দিয়েছিলাম তো তাই। অন্ধকারের মধ্যে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল জিমিন। মেসেজ দেওয়ার পর চোর এসেছে মানে কি? মস্তিষ্কে প্রখর চাপ দিয়েও এর উত্তর বের করতে পারলো না জিমিন। সে কি বৌদি ভাইকে একবার জিজ্ঞাসা করবে? না না, তাহলে যে তাকে বোকা ভাববে। নিজেকে বুদ্ধিমতী প্রকাশ করতে তাকে জাপটে ধরে চিৎকার করতে শুরু করলো, বাবা, মা, চোর, আমার রুমে চোর। হ্যাবা চাকা খেয়ে গেল জাঙ্কুক, সে তো ওদের রুমের সামনেই আছে, তাহলে চোর ঢুকলো কোথা থেকে? ইউনো রুমে বসে নামজুন জিন আর ইউনো বিয়ের লিস্ট তৈরি করছিল। এরই মধ্যে জিমিনের চেঁচামেচির আওয়াজ পেতে দ্রুত ছুটলো পাশের রুমে। জাঙ্কুককে দেখি জিন ভুরু কুঁচকে ফেললো, তারপর কিছু না বলে দরজা ধাক্কা দিল। জিমিনা, দরজাটা খোল। মা, আমি এই তো। কোথায় চোর? জিমিনের রুম এখনো অন্ধকার, ভয়ের চোটে লাইট চালানো সাহসটুকু সে হারিয়ে ফেলেছে। এদিকে তেকে এমন ভাবে চাপটে ধরে আছে যে তার দম বন্ধ হয়ে আসছে। শেষে বাধ্য হয়ে জিমিনকে ছেড়ে দ্রুত লাইট জ্বালিয়ে দরজা খুললো। হুড়মুড় করে ঘরে ঢুকলো সবাই। জাঙ্কুক ও সবার পেছনে চোরের মতো মুখ করে এগিয়ে এলো। কই চোর? এমন রাক্ষসের মতো চিৎকার করছিস কেন? একটুর জন্য তো হার্ট অ্যাটাক করিনি। ছিল তো ওইখানে, দরজায় টোকা দিচ্ছিল, আর বৌদি ভাই নিজেও শুনেছে, ও চোর ডাকছিল তো। মুহূর্তেই জিনের পুরো টান টান হয়ে গেল। জাঙ্কুক অস্বস্তিতে হাসপাস করছে আর চারিদিকে তাকাচ্ছে। তীর দিকে তাকাতেই দেখলো সে ঠোঁট কামড়ে হাসছে। তুই এখানে এত রাতে কি করছিলি? আমি তো ওই জিমিনের চিৎকার শুনে আসলাম, চোর চোর বলে চেঁচাচ্ছিল খুব। পেট পেটে আসছে হাসিতে, আফসোস পারছি না। নামজুট কিছু একটা ভেবে মাথা নিচু করে হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে। এত সব রুম রেখে তোর এই রুমটাকেই বেছে নিল, আর বাঁচবেই না কেন? চোর তো নতুন বইয়ের গন্ধ পেয়েছে। মুহূর্তেই দুম করে পিঠের উপর কিল মারলো জাঙ্কুক। তুই কি ইনডাইরেক্টলি আমাকে চোর বললি? বললাম না আমি আসিনি, চোর এসেছে শুনে আসলাম। আজব তো, আমি কি বলেছি নাকি তুই এসেছিলিস? এটা তো ওইরকম হয়ে গেল। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। জিন আর কিছু বললো না। জাঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে বেচারা ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। তুই রুমে আয়, আরো অনেক লিস্ট বাকি আছে, আমি ঘুমাতে যাব। সরি নেতা মশাই, আমি সত্যি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। আমি কিন্তু দারুণ এনজয় করেছি। জিমিনদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না, নীরব হয়ে তাকিয়ে আছে ওর দিকে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, হেসে নাও, তোমার দৌড় ওই কাল রাত পর্যন্তই।
এর মধ্যে যত পারো মজা করে নাও, তবে মনে রেখো জীবন জাঙ্কুক সবকিছু সুসমেত ফিরিয়ে দেবে। মুহূর্তেই হাসি বন্ধ হয়ে গেল তের। শীত দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, হাত পা শিরশির করছে। ওপস, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। দ্রুত পায়ে খাটের দিকে এগিয়ে গেল। জিমিকে উদ্দেশ্য করে বলল, দ্রুত দরজাটা আটকে লাইট নিভিয়ে শুতে এসো। জাঙ্কুক আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে চলে আসলো নিজের রুমে। ফোনটা ধরতেই তের মেসেজের দিকে চাইলো, সাথে সাথে রেগে বন্ধ করে দিল মোবাইল। তাতে দাঁত চেপে বলল, চন্দ্রবিলাস করতে ডেকেছিল, চোরের বিলাস করিয়ে ছাড়লো। অসভ্য মেয়ে, আমার ফিলিংস কে নিয়ে মজা করে, আবার মনে করিয়ে দেয় আজ নাকি মধু চন্দ্রিমা। চোরের চন্দ্রিমা আমার।